আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সেটি হচ্ছে যে রিট হয়েছে, রিট যিনি করেছেন তিনি বা তারা কেন এটা করছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা নির্বাচনকে পেছাতে চাইছেন কোনো অসৎ উদ্দেশ্যে। যে ব্যক্তি রিট করেছেন তাকে আমি চিনতাম না, আপনি চিনতেন কিনা আমি জানি না। ফলে এরকম অচেনা মানুষজন এসে যখন রিট করতে শুরু করেন এবং এইরকম দাবি দাওয়া করেন যে একবারে নির্বাচন স্থগিত করে দিতে হবে, এইটা তো সম্পূর্ণভাবে সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেটাকে ভঙ্গ করে দেওয়ার একটা চেষ্টা। সামনে তো নির্বাচনের সময় বেশি নেই, সামনে কি আর নতুন নতুন প্রতিবন্ধকতা আসবে এমন কোনো আশঙ্কা করেন কি? এরকম প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা একদল লোক করেই যাচ্ছেন, এটা আগে থেকে করছেন এবং আমার ধারণা তারা ভবিষ্যতে করার চেষ্টা করবেন। এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আসলে অগণতান্ত্রিক বাংলাদেশকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা তারা চালাচ্ছেন। অগণতান্ত্রিকতা সবসময় একদল স্বার্থান্বেষী মানুষকে সহায়তা করে, কেননা তারা তখন কি করেন, যেহেতু কোনো জবাবদিহিতা থাকে না, তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব যোগাযোগ এবং নিজস্ব আত্মীয় স্বজন এবং নানান বন্ধু বান্ধবদেরকে কাজে লাগিয়ে সরকারি সুবিধা দিয়ে হস্তগত করেন। এবং আপনি নিশ্চয়ই দেখবেন যে এই সরকার বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট ইস্যু করেছে, বিভিন্ন ধরনের চুক্তি করেছে, এই সব কিছুই কিন্তু অস্বচ্ছ। এগুলি কোনোটার মধ্যে সেই রকম স্বচ্ছতা নাই, কেননা কোনোটার টেন্ডার হয় নাই, কোনোটার লিমিটেড টেন্ডার হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের যে প্রচার প্রচারণামূলক তথ্যচিত্র, সেইটার বিষয়ে মন্ত্রী পরিষদকে সিদ্ধান্ত দিতে হয়েছে যেটা টেন্ডার হবে, কারণ এটা টেন্ডার ছাড়াই সিলেকশনের ভিত্তিতে কিছু লোককে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অস্বচ্ছতার চেষ্টা রয়েছে। ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন করে, যেহেতু দর্শক আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছেন মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি একটু বিলম্বে এসেছেন, বিএনপি নেতা শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারেক রহমান না ফেরা নিয়ে বেশ আলোচনা উঠছে এবং এই ফাঁকে আরেকটি কথা বারবার একটি সামনে আসে, সেটা হচ্ছে ডিপ স্টেট, অর্থাৎ তারেক রহমান না ফেরার পেছনে অন্য কোনো দেশ কাজ করছে কিনা, তা সেই বিষয়টাও উঠে আসছে। সেখানে যদিও বলি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি গণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে। বা সাংবাদিক মাসুদ কামালও বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে ডিপ স্টেট ভিতরে ভিতরে কাজ করছে। কারণ তিনি বলেছেন আয়নাঘরের কথা আমরা শুনেছি, মানুষ হঠাৎ করে হারিয়ে যেত, পুলিশ বলতো তারা নেয়নি, র্যাব বলতো তারা নেয়নি, কিন্তু মানুষটা কোথায় গেল সেটা কোনো ব্যাখ্যা পাওয়া যেত না। কারা নিয়েছে, কেন নিয়েছে, কোথায় রেখেছে, সবই অদৃশ্য, অথচ ঘটনা ঘটতো। এটাও কি সেরকম একটি ঘটনা কিনা তিনি আসতে পারছেন না? ডিপ স্টেট এই শব্দটা যখন কোনো স্টেটের মধ্যে উচ্চারিত হয়, ধরে নিতে হয় সেই স্টেট ঠিকমতো ফাংশন করছে না। কেননা স্টেটের যে মেশিনারি, সেই মেশিনারির উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে পারে, তাহলে ধরে নিতে হয় যে সেই স্টেট আসলে অগণতান্ত্রিক। কেননা স্টেট নিয়ন্ত্রণ করবেন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের মাধ্যমে নির্বাচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন অধিকারীরা। যেমন ধরেন, স্টেট নিয়ন্ত্রণ করে কারা? ব্যুরোক্র্যাটরা, স্টেট নিয়ন্ত্রণ করে পার্লামেন্ট সদস্যরা, স্টেট নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা। এবং এই তিনটি ফাংশনিং যে বডি, সেই বডির চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে স্টেট নির্মিত হয়। এবং এই স্টেটের কিছু অভিভাবক থাকেন, যেমন রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের অভিভাবক, এবং স্টেটের ফাংশনকে সরকারের মধ্যে দিয়ে পরিচালিত করা হয়। ফলে যদি এরকম কোনো একটি অংশ থাকে, এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থাকেন যাদের সিদ্ধান্তে মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি রাষ্ট্র নিয়ে থাকে, সরকার নেয়, তাহলে ধরে নিতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলে দুর্বলতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে এক। ডিপ স্টেটে যারা কুশীলব থাকেন তারা সাধারণত অদৃশ্য হয়ে থাকেন, তাদের নাম বোঝা যায় না, কিন্তু তাদের প্রভাবকে অনুভব করা যায়। এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয়, তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায়, কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে থাকেন। এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তারা বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন, কারণ এগুলি তাদের ব্যক্তিমত, গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে। আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস। ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না, বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই। এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে, আর যার কাছে জবাবদিহি করছে সে জানে। আমি সবসময় মনে করি যে যদি এইরকম ডিপ স্টেটের কথা এখন জেগে উঠে, তাহলে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট। কেননা ওনারা থাকতে কোথা থেকে আবার ডিপ স্টেট আসে? এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন। কারণ তাদের তো কোনো অনুরাগ, বিরাগ, প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না, তাদের তো কোনো প্রধান্বিত হওয়ার কথা না, তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে
কোনো ব্যক্তি গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে এই সরকার লকেজ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি নিশ্চয়ই, আমি যে প্রশ্নটা করেছি আব্দুল তুষারকে, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর আমি বলছি তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে কিনা, বিএনপির কাছে এমন কোনো তথ্য আছে কিনা, যদি এভাবে বলি তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা কতটা সম্ভব? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞালোচক। আমি একটু বিলম্বে পৌঁছেছি, এর জন্য দুঃখিত। দেখুন, ডিপ স্টেট সম্বন্ধে এক কথায় বলা যায় যে অদৃশ্য শক্তির প্রেসক্রিপশনে যখন সরকার চলে, রাষ্ট্র চলে, তখন এটার মধ্যে ডিপ স্টেট কাজ করছে মনে হয়। তো সেখানে বাংলাদেশে এখানে জিও পলিটিক্যাল যে অবস্থাটা আছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাব থাকে এবং তাদের এজেন্টরা এখানে সক্রিয় থাকে, এটাও ঠিক। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে ইরাক যুদ্ধের সময়, গালফ ওয়ারের সময়, যখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এসে 3 দিন বসে থাকলেন যে বাংলাদেশ থেকে সৈন্য দিতে হবে, সেই ক্ষেত্রে পাকিস্তান একটা খেলে দিল যে বাংলাদেশ যদি ওইখানে সৈন্য দেয় তাহলে আমরাও সৈন্য দিব। তো এখানে ছিল যে প্রতিরক্ষা মন্ত্রী প্রায় 3 দিন বসেছিলেন এবং বেগম জিয়া বলছেন যে আমি মুসলমানের বুকে মুসলমান গুলি করবে, আমি সৈন্য দিব না। এবং আমার মনে আছে খুব ভালো করে, আমরা একটা যুদ্ধবিরোধী সমাবেশও করেছিলাম জাসাস থেকে একটা তখন, এবং সব শ্রেণী পেশার, বিশেষ করে শ্রেণী পেশার নেতৃবৃন্দ, শিল্পী, সাংবাদিক এরা যোগ দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে ওই সময় থেকে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক এবং জাতীয় এজেন্ডার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকে। তো এটা যে বিএনপি যে বুঝে নাই তখন, তা না, বুঝেছে, বাট এটা তারা ঠিক ওইভাবে মোকাবেলা করতে পারেন নাই, যার জন্য 1/11 আসছে। বাট বাতাসে ভাসছিল 2005 থেকেই যে এখানে তৃতীয় একটা শক্তি আসবে। এই তৃতীয় শক্তির সাথে কারা কারা ছিলেন, আজকে গভর্নমেন্টে যারা আছেন অনেকে তারাও ছিলেন, এটাও ঠিক। তো এখন তারা আজকে বেগম খালেদা জিয়া, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ঠিক আছে, এটা ওনার ডিক্লেয়ার না করলেও কি আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের চোখে, জনগণের চোখে ভিভিআইপি। বেগম খালেদা জিয়া তাকে প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া প্রমাণ করতে পেরেছিলেন যে আমি শত নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাই না। তার সন্তানদেরকে জিম্মি করা হয়েছে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য, তাও তিনি রাজি হন নাই। এবং যার জন্য ওই সময় শেখ হাসিনা বিদেশ থেকে ফেরত আসতে পেরেছিলেন, খালেদা জিয়া যান নাই বলে। তো এসব মিলিয়ে আমি আজকে বলছি যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু, খালেদা জিয়া যাননি বলে শেখ হাসিনা ফিরে এসেছেন, ফিরে আসতে পেরেছিলেন। শেখ হাসিনা কনভিন্সড হয়ে গিয়েছিল তখন। কনভিন্স কিনা এটা তো আরেকটা বিষয়, আমি তো ওইখানকার কানে কানে শুনি নাই। শেখ হাসিনা গিয়েছিলেন, এটা সত্য। এটা ঝুড়ের মুখে হোক, অস্ত্রের মুখে হোক, অথবা কনভিন্স হয়ে হোক, যে কোনো 3টা কারণই হতে পারে। তো সেখানে বেগম খালেদা জিয়া যান নাই, এটা সত্য। যার কারণে 1/11, বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে 1/11-এর যে ফর্মুলা ছিল, মাইনাস ফর্মুলা, এটা ফেল কার্যকর হয়নি। তো এই জন্য আমি আপনাকে বলছি, এখন কি দেখছেন, এখন ডিপ স্টেটের ফাঁদে কি বিএনপি পড়ছে কিনা, বা মাইনাস ফর্মুলায় পড়ছে? আমি মনে করি যে 1/11, যেহেতু বাংলাদেশের মানুষ 1/11-এর সময় যে এই যে ফর্মুলা, এটা বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে। এবং 1/11 থেকে এখন এই সময়টাতে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। এই সময়ে একটা গণভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে এইরকম কোনো সিদ্ধান্ত কার্যকর হবে আমার মনে হয় না। মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে তারেক রহমান কেন ফিরছেন এই বিষয় নিয়ে, সে কারণে এটা খুব অতি দ্রুত কেটে যাবে। এটা আমি আপনাকে বলছি, এটা যতই বলি আমরা অমুক সময় এসে পৌঁছাবেন, অমুক সময় এসে পৌঁছাবেন, উনি যখন পৌঁছাবেন, তারা বিভিন্ন সময় বলেছেন নভেম্বরে আসছেন, ডিসেম্বরে আসছেন, এগুলো তো অনেকভাবে আশ্বস্ত করেছেন। উনি তো একটা বিবৃতি দিয়েছেন, যে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা তার আইডিতে হোক, বা বিএনপি একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি ওনার মায়ের অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে অতি দ্রুত আসবেন, চলে আসবেন। যদি অবস্থা ভালো হয় ওনাকে। তবে আমি এখন পর্যন্ত যেটা যে হচ্ছে, অনেকেই বলছেন যে কি বলে যে উনি রওনা দিয়েছেন, অনেকগুলি পুরাতন ভিডিও দেওয়া হয়েছে,
এটা ঠিক না আর কি। এরকম তো গণমাধ্যমে আসে হয়তো বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জনের আইডি কি বলে এআই দিয়ে অনেকে অনেক কিছু করছে, এটা তো অন্য বিষয়। একটু যেতে চাই আব্দুল তুষার, একটা জরিপ নিশ্চয়ই আপনি পেয়েছেন যেহেতু আমি গণমাধ্যম কর্মী। সেই জরিপ হচ্ছে BYLCর ভোটের জরিপ, আর একটা হলো IRI এর একটা রিপোর্ট আছে, অর্থাৎ IRI এর জরিপ। দুই জরিপে দেখা যাচ্ছে যে সেই জরিপগুলো নিয়ে আবার ডেভিড বার্কম্যান একটা বিশ্লেষণও করেছেন। সেখানে দেখা যাচ্ছে যদি BYLCর ভোটের জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে জামায়াতের অর্থাৎ ভোটের শতাংশটা পাওয়ার শতাংশটা 3% কম, আবার IRI যেটা বলছে তারা 4% কম। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি জামায়াত একেবারে সমান তালে যাওয়ার কারণটা কি? জামাত এমন কি কাজ করে জামাতের ভোটার এত বেড়ে যাচ্ছে, বা এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? যদিও 2545 জনের উপর জরিপটা করেছে। BYLCর জরিপটা খুব রিপ্রেজেন্টেটিভ জরিপ না, এটা একটা ধারণা দিতে পারে আপনাকে, কিন্তু একেবারে কংক্রিট কিছু না। কিন্তু BYLCর জরিপে যেটা আছে সেটা হচ্ছে তাদের ওইখানে 47% বেশি লোক কিন্তু বলে নাই কাকে ভোট দিবে। হ্যাঁ, তো যেহেতু 47% লোক বলেই নাই যে কাকে ভোট দিবে, ফলে এটা আসলে বলা খুব মুশকিল যে কার আসলে 20% আর কার 16%। তো এই জন্য আমি মনে করি যে BYLCর জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেবো। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার, এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে। 47% লোক চুপ করে আছে, ওইখানে বিএনপির ভোট আছে না। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ না, এটা যদি কেউ মনে করেন এটা মনে করতে পারেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা একজন দুইজন 100-500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে। ধন্যবাদ। আমি প্রশ্নটা অনেক বড়, সম্ভবত আপনার বলতে একটু সময়ও বেশি লাগবে, সেই কারণে আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবে। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল চলমান পরিস্থিতি এবং নির্বাচন, এই বিষয়টা নিয়ে আলোচনায়। বিরতির পর আমি একটু যেতে চাই যারা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, প্রশ্ন এইটাই যে BYLC যে জরিপটা করেছে সেখানে ডেভিড বার্কম্যান এটা বিশ্লেষণ করেছেন, সেখানে বিএনপির যদি বলি 20%, যদি আবার সেখানে 17% সম্ভবত জামায়াতকে দেওয়ার কথা বলেছেন। তো সেক্ষেত্রে 20% এবং 17%। এই জামায়াতের এই উত্থানকে বিএনপি কিভাবে দেখছেন? প্রথম একটি। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিলেন, বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? সে ফিরে নেওয়ার কারণ এটা কিনা যে 5 আগস্টের পর চাঁদাবাজি, অন্তকন্দল, হানাহানি, সংঘর্ষ, এসব ঘটনার কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার কারণে এরকম কমে যাচ্ছে? আমি যা কিছুই বলি, বাংলাদেশের মানুষ তো সবাই গাঁজা খাইয়ে তো আর উন্মাদ হয়ে যায় নাই। যে প্রথম কথা হচ্ছে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল এটা জাতীয় ঐক্য এটা তৈরি করতে পারে না। তো এইটা প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষ, আপনি যদি হিন্দুর সংখ্যা বা অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা 8-10% ধরেন, কিন্তু তাদের প্রভাবটা অনেক বেশি। প্রথমত এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এটা হিন্দু ধর্ম হোক আর যে মুসলমানদের ধর্ম হোক, এই ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে 71 সালের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। প্রথম কথা হচ্ছে একটা। ক্ষমতায় আপনারা এনেছিলেন তো একবার, এখানে কয় % ভোট পেয়েছিল? এনেছেন বলেছে, আমি কত পার্সেন্টের কথা বলিনি। যে 1996 সালে 300 আসনে ভোট দিয়ে কি বলে 300 আসনে নমিনেশন দিয়ে 8% ভোট পেয়েছে, এটাই তার হাইয়েস্ট 96।
তো এখন কত বছর হবে? এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারাই বলে। আমি আপনাকে বলি, বিশ্লেষকরাও বলে। আপনাকে যদি গ্রেটার সিলেটে 19টা আসনের মধ্যে একটা আসন পাইতে পারে, একটা, তো সেটা কানাইঘাট জকিগঞ্জ একবার পাইছিল আর কি। জামাত বেশি। একবার পাইছিল, ওইখানে জামাত না, ওইখানে হচ্ছে অন্য একটা সম্প্রদায়গত বিষয় আছে। তো সেইখানে মৌলানারা ওই ইয়ার থেকে কি বলে, ওই সম্প্রদায়